হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা আলোচনাটা করব হচ্ছে সেই দ্রবণ চ্যাপ্টারেরই পরবর্তী অংশে। তো দ্রবণ চ্যাপ্টারের এর আগের ক্লাসে দ্রবণ কাকে বলে, দ্রবণের যে দুটো পার্ট দ্রাবক এবং দ্রাব তার সম্পর্কে আলোচনা, বা জল যে একটা বিশেষ প্রকারের দ্রাবক সেটা আলোচনাটা করেছি। তো আজকের সেই প্রকৃত দ্রবণ আর কলয়েড আমরা এই দুটোকে একটু তুলনামূলকভাবে আলোচনাটা করব। প্রকৃত দ্রবণ সম্পর্কে বলতে গিয়ে আমরা বলেছিলাম যেখানে কণাগুলোর বা দ্রাব কণাগুলোর যেখানে ব্যাসটা 10⁻⁹ সেন্টিমিটার থেকে ছোট হয়ে যাবে সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ। তো আমরা এই দ্রবণ তৈরি করার সময় আমরা বলেছি যে দ্রাবক প্লাস দ্রাব মিশে তৈরি হচ্ছে প্রকৃত দ্রবণ। তো এই প্রকৃত দ্রবণ তাহলে দ্রাবকটা যেটা হবে আমরা সেটা কঠিন হতে পারে, তরলও হতে পারে, গ্যাসীয় হতে পারে, অর্থাৎ কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থগুলো দ্রাবক হতে পারে। তার সঙ্গে সঙ্গে দ্রাব যেগুলো মিশবে সেগুলোও কি হতে পারে, সেগুলো কঠিন হতে পারে, তরলও হতে পারে, আবার গ্যাসও হতে পারে। অর্থাৎ দ্রাবকগুলো কঠিন তরল গ্যাস হতে পারে, যেমন দ্রাবকগুলো কঠিন তরল গ্যাস হতে পারে। তাহলে এই রকম ভাবে তাদের মধ্যে কত ধরনের যে প্রকৃত দ্রবণ তৈরি হতে পারে আমরা দেখতে পাবো। এখান থেকে প্রায় 9 প্রকারের প্রকৃত দ্রবণ তৈরি হতে পারে। 9 প্রকারের, যেমন কঠিনের সঙ্গে কঠিনের প্রকৃত দ্রবণ। আমরা যদি 9 প্রকারের প্রকৃত দ্রবণের কথা বলি, সেই 9 প্রকারের প্রকৃত দ্রবণ কি? এই যে কঠিনের সঙ্গে কঠিন, এর উদাহরণগুলো কি হবে? কঠিনের সঙ্গে কঠিনের যে প্রকৃত দ্রবণ আমরা বিশেষ করে যে বিভিন্ন সংকর ধাতুগুলো বলে থাকি, যে বিশেষ করে ধরো ব্রোঞ্জ, তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, কিংবা কাঁসা, তামা আর পিতল মিশিয়ে তামা আর দস্তা মিশিয়ে তৈরি করা হচ্ছে পিতল। তো এইভাবে যে এগুলো সব কিন্তু কঠিন আর কঠিনের দ্রবণ। সেরকম কঠিন আবার তরলের দ্রবণ কি হতে পারে? তাহলে কঠিন আবার তরল, কঠিনের সঙ্গে তরলের, তাহলে কঠিন দ্রাবক যার মধ্যে তরল দ্রাবক, সেই রকম উদাহরণ আমাদেরকে দেখতে হবে। কিছু উদাহরণ হতে পারে ঠিক একই রকম কঠিনের সঙ্গে গ্যাসের দ্রবণ, কঠিন প্লাস গ্যাস। কঠিনটা দ্রাবক যার মধ্যে গ্যাসটা দ্রাবক হিসাবে ঢুকে আছে। আমরা যেমন কি জানি যে বিভিন্ন যে ধাতুগুলো যেগুলো হাইড্রোজেন গ্যাস শোষণ করতে পারে, তাহলে তাদের উদাহরণগুলো হবে কঠিনের সঙ্গে গ্যাসের দ্রবণ। কঠিন যেমন কি লোহা, প্লাটিনাম, প্যালাডিয়াম প্রভৃতি ধাতুগুলো যে হাইড্রোজেন গ্যাস শোষণ করতে পারে, তাহলে সেইগুলো কঠিনের সঙ্গে গ্যাসের একটা দ্রবণের উদাহরণ। তাহলে এইরকম ভাবে তরল কঠিন, তরল তরল, তরল গ্যাস, অর্থাৎ আরো এটা। তাহলে উদাহরণগুলো কি হবে? উদাহরণগুলো অর্থাৎ 9 প্রকার দ্রবণ, প্রকৃত দ্রবণ আর তাদের উদাহরণ, এইটা কিন্তু আমাদেরকে একটা খাতায় হোমওয়ার্ক হিসেবে করে রাখতে হবে। এটা তোমাদের জন্য থাকবে। তরলের সঙ্গে কঠিন, তরল প্লাস কঠিন, তারপরে কি হতে পারে? তরল তরল, তরল তরল, তারপরে কি? যে তরল গ্যাস, তরল প্লাস গ্যাস, তারপরে কি? যে তরল, আচ্ছা গ্যাস কঠিন, গ্যাস হচ্ছে দ্রাবক, কঠিন হচ্ছে দ্রাবক, আটে কি হচ্ছে কি? গ্যাস তরল, গ্যাস প্লাস তরল, আর হচ্ছে কি 9 প্রকারের হতে পারে কি? গ্যাস আর গ্যাস, গ্যাস আর গ্যাস। গ্যাস আর গ্যাসের দ্রবণ যেটা আমরা যদি বলি একটা বায়ু তো একটা সমসত্ব মিশ্রণ, বিভিন্ন গ্যাসগুলো সব মিশে আছে গ্যাসের। আবার গ্যাসের মধ্যে তরল, গ্যাসের মধ্যে তরল সেরকম, অর্থাৎ সবগুলোর উদাহরণ যে হবে তা নেই। তবে আমরা যেমন ঠান্ডা পানীয় খাই, সেখানে কি হচ্ছে? জলের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, সেখানে কি আছে? যে জলের মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে মেশানো রয়েছে, সেটা একটা তাহলে কি? তরল আর গ্যাসের দ্রবণ। তো এইরকম ভাবে আমাদের প্রকৃত দ্রবণ কিন্তু বিভিন্ন প্রকারেরও হতে পারে। সেখানে যে কোন পদার্থের সঙ্গে কোন পদার্থের মেশানো হচ্ছে, এরকম 9 প্রকারের প্রকৃত দ্রবণ হতে পারে। আবার এই যে দ্রবণের মধ্যে দ্রাবক আর দ্রাবের যে মিশিয়ে যে প্রকৃত দ্রবণ তৈরি হচ্ছে, সেই দ্রাবক এবং দ্রাবের যে পরিমাণের উপর ভিত্তি করে প্রকৃত দ্রবণকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রকৃত দ্রবণকে যেমন ভাবে আমরা যে তাদের উপাদানগুলোর উপর ভিত্তি করে, এটা উপাদানগুলোর উপর ভিত্তি করে 9 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমরা কলয়েডের আলোচনাটা একটু পরে আসছি। প্রকৃত দ্রবণের ক্ষেত্রেও সেই আলোচনাটাতে আমরা দেখব যে আরেকভাবে আলোচনাটা করা যায়, যে প্রকৃত দ্রবণে দ্রাবক এবং দ্রাব মিশিয়ে দেওয়ার পরে তার যে প্রকৃতির উপর ভিত্তি করে
সেই যে দ্রবণটা উৎপন্ন হচ্ছে তার প্রকৃতির উপর ভিত্তি করে আমরা সেই যে তাকে সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত, অসম্পৃক্ত দ্রবণ আর হচ্ছে কি অতিপৃক্ত দ্রবণ, এই তিনটে ভাগেও ভাগ করতে পারি। অর্থাৎ প্রকৃত দ্রবণটাকে আমরা উপাদানের উপর ভিত্তি করে, উপাদান প্রকৃত দ্রবণের মধ্যে যে কি কি দ্রাবক এবং দ্রাবকগুলো আছে তার উপাদানের উপর ভিত্তি করে 9 ভাগে ভাগ করতে পারি। আর হচ্ছে কি দ্রবণের প্রকৃতিটার উপর, প্রকৃতির উপর ভিত্তি করে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ। তো এখন এদের একটা ছোট আলোচনা আমরা করে নিচ্ছি যে সম্পৃক্ত দ্রবণ কাকে বলা হচ্ছে। সম্পৃক্ত দ্রবণ কি না, যে দ্রবণের মধ্যে, তাহলে দ্রাবকের মধ্যে একটা দ্রাবক গ্রহণ করার ক্ষমতা একটা নির্দিষ্ট রয়েছে, তার যদি সেইটা পুরোপুরি হয়ে থাকে, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা ধরো 1 গ্লাস জল, 1 গ্লাস জল নিয়েছি, নিয়ে এটাতে চিনি মেশাচ্ছি, 1 চামচ চিনি মিশিয়ে দিলাম, একটা দ্রবণ তৈরি হলো। আবার 1 গ্লাস জল, সেই একই পরিমাণ গ্লাস নিয়ে তাকে 2 চামচ চিনি মেশালাম, তাহলে এইটার তুলনায় এটার গাঢ়ত্ব অনেক বেশি, মিষ্টির পরিমাণ অনেক বেশি। এবারে এইটাতে নিয়ে 1 গ্লাস জল আবার নিয়ে তাতে 10 চামচ চিনি মিশিয়েছি, 10 চামচ চিনি মিশিয়েছি, তাহলে দেখা যাবে যে নিচে কিন্তু চিনি কিছু থিতিয়ে পড়ে যাবে। তাহলে তার উপরে যে দ্রবণটা তৈরি হয়েছে এইটা কিন্তু একেবারে সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ তাহলে এখানে যখন 1 চামচ চিনি মেশাচ্ছিলাম, সেখানে চিনি গুলার ক্ষমতা তার রয়েছে, আরো যদি মেশাই ও কিন্তু আরো গুলতে পারবে। অর্থাৎ কোনো দ্রবণের মধ্যে যদি দ্রাবক গুলে যাওয়ার ক্ষমতা থাকে, তাহলে এইটা কিন্তু একটা অসম্পৃক্ত দ্রবণ, এটাও একটা অসম্পৃক্ত দ্রবণ। কারণ কি, এর মধ্যে দ্রাবক গুলার ক্ষমতা আরো রয়েছে, কিন্তু যখনই নিচে থিতিয়ে পড়েছে, তাহলে এর যে উপরে যে দ্রবণটা তৈরি হলো এইটা হচ্ছে কিন্তু সম্পৃক্ত, সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ এর মধ্যে আর দ্রাবক গুলতে পারছে না, সেই দ্রবণটাকে বলা হচ্ছে যে সম্পৃক্ত দ্রবণ। তাহলে গেল হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ আর সম্পৃক্ত দ্রবণ। তাহলে অসম্পৃক্ত দ্রবণ কাকে বলা হচ্ছে, কোনো দ্রবণে যদি আরো দ্রাবক গ্রহণ করার ক্ষমতা, যদি আরো দ্রাবক গ্রহণ করার ক্ষমতা থাকে, সেটাকে বলা হচ্ছে কি অসম্পৃক্ত দ্রবণ। আর কোনো দ্রবণে যে পরিমাণ দ্রাবক থাকার কথা, সেই পরিমাণ দ্রাবক যদি গুলে থাকে, তাহলে যে দ্রবণ তৈরি হবে তাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তো এখন একটা প্রশ্ন আসছে, এই যে সম্পৃক্ত হয়ে গেছে, দ্রবণটাতে গুলছিল না, কিন্তু আমি যদি তাপ দিই, এই যে পদার্থ গ্লাসটাকে যদি তাপ দিই, দেখা যাবে যে যেগুলো থিতিয়ে পড়েছিল সেইগুলোও আবার গুলে যাচ্ছে। তাহলে কি এই যে দ্রবণে দ্রাবক গুলে যাওয়ার ক্ষমতাটা কিন্তু আবার তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা। তাহলে একটা এই যে কথাটা বলার সময়, তাহলে সমস্ত সম্পৃক্ত দ্রবণ বা অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞাটা বলার সময় আমাদেরকে কিন্তু তাপমাত্রা কথাটা ব্যবহার করতে হবে। তাহলে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের মধ্যে যদি আরো দ্রাবক গ্রহণ করার ক্ষমতা থাকে, সেটা তাহলে অসম্পৃক্ত দ্রবণ। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের মধ্যে যদি আর দ্রাবক গ্রহণ করার ক্ষমতা না থাকে, তখন তাকে কি বলা হবে, যে সম্পৃক্ত দ্রবণ। কিন্তু এরপরে চলে আসছে যে অতিপৃক্ত দ্রবণ। এটা একটা এমন অবস্থা, অতিপৃক্ত দ্রবণটা কি রকমের হবে, আমি কোনো একটা যে এই যে দ্রবণে মেশাচ্ছিলাম দ্রাবকগুলো মিশিয়ে মিশিয়ে দ্রবণ তৈরি করেছি, অর্থাৎ নিচে থিতিয়ে গিয়েছিল, একে গরম করলাম, গরম করতে গুলে গেল, কিন্তু আবার ঠান্ডা করলাম, তখন কিন্তু নিচে থিতিয়ে পড়লো না আর। তাহলে তখন কিন্তু এই একটা বিশেষ অবস্থা এমন তৈরি হচ্ছে, কোন একটা বিশেষ অবস্থায় যদি দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রাব থাকার কথা তার থেকে যদি বেশি পরিমাণ গুলে থেকে যায়, সেটাকে বলা হবে কিন্তু অতিপৃক্ত দ্রবণ। বোঝা গেল? অতিপৃক্ত দ্রবণটা কিরকম, তাহলে আমরা বলছি কি কোন একটা বিশেষ অবস্থায় যদি যে পরিমাণ দ্রাব থাকার কথা তার থেকে বেশি গুলে থেকে যায়, সেইটাকেই বলা হবে অতিপৃক্ত দ্রবণ। যেমন এই যে বললাম যে কোনো একটা গ্লাসে চিনি প্রচুর মিশিয়ে দিয়েছিলাম, চিনিটা নিচে থিতিয়ে পড়েছিল, এখন সেই থিতিয়ে পড়া চিনি সহ গ্লাসটাকে যদি আবার গরম করি, দেখা যাবে যেগুলো থিতিয়ে গিয়েছিল সেগুলো সব গুলে গেছে।
এখন এই গুলে যাওয়ার পরে যদি আস্তে 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 ঠান্ডা করা যায়, দেখা যাবে যে যেগুলো গুলে গেছে সেই তাপমাত্রার নিচে নিয়ে গেলেও তার মধ্যে রয়ে গেছে সেই চিনিগুলো থেকে যাচ্ছে। তাহলে কি সেই যে দ্রবণটা তৈরি হয়েছে সেই দ্রবণটাকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। তো বোঝা গেল। তো এইভাবে আমরা প্রকৃত দ্রবণ এবং তার যে ভাগগুলো, যে উপাদানের উপর ভিত্তি করে 9টা ভাগ আর দ্রবণের প্রকৃতির উপর ভিত্তি করে আরো কয়েকটা ভাগ, 3টা ভাগ ভাগ করলাম সেটা। এখন এই অতিপৃক্ত দ্রবণের একটা এক্সাম্পল বইতে রয়েছে, সাধারণত করা হয় সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি? Na2H2O3, তার সঙ্গে 5H2O। সোডিয়াম থায়োসালফেট এটা একটা কেলাস, এর যে কেলাস জল এর মধ্যে থাকে হচ্ছে কত? 5 অণু কেলাস জল থাকে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এখন এই সোডিয়াম থায়োসালফেটের কেলাসগুলোকে একটা টেস্ট টিউবে নিয়ে, সোডিয়াম থায়োসালফেটের কেলাস নিয়েছি, এগুলো সব কেলাস নিয়েছি সোডিয়াম থায়োসালফেট। একে যদি আস্তে আস্তে গরম করা যায়, দেখা যাবে যে ওই যে জল ছিল, কেলাস জল ছিল, প্রত্যেকটা কেলাস তৈরি হওয়ার জন্য ওর মধ্যে যে একটা কেলাস জল ছিল, সেই জলে ও গুলে গিয়ে সোডিয়াম থায়োসালফেটের একটা দ্রবণ তৈরি করবে। এটা কিন্তু একটা অতিপৃক্ত দ্রবণ। তাহলে সোডিয়াম থায়োসালফেটের কেলাসকে নিয়ে যদি টেস্ট টিউবে নিয়ে গরম করা যায়, সে কিন্তু একটা দ্রবণ তৈরি করে ফেলবে, তার মধ্যে অবস্থিত কেলাস জলের মধ্যেই গুলে যাবে সেটা। সেটা কিন্তু একটা অতিপৃক্ত দ্রবণ। কারণ কি? ওই দ্রবণের মধ্যে সামান্য এক টুকরো যদি আমি সোডিয়াম থায়োসালফেটের কেলাস ফেলে দিই, সঙ্গে সঙ্গে পুরো দ্রবণটা কিন্তু কেলাসিত হয়ে যাবে। অর্থাৎ একটা বিশেষ অবস্থায় কিন্তু ওটা অতিপৃক্ত অবস্থায় ছিল, সামান্য পরিবর্তন করার সঙ্গে সঙ্গেই সে কিন্তু আলাদা হয়ে যাবে। তো এইটা একটা অতিপৃক্ত দ্রবণের যে উদাহরণ। তো এই রকম ভাবে আজকে আমরা প্রকৃত দ্রবণের যে বিভিন্ন ভাগগুলো নিয়ে একটা ছোট্ট আলোচনা করলাম, সেখানে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। তো এর পরের ক্লাসে আমরা কলয়েড, যেটা আমরা একসঙ্গে আলোচনা করব বলেছিলাম, তো আজকে আমরা সেই আলোচনাটা না করে তার জন্য একটা ছোট্ট ক্লাসে আমরা কলয়েডের আলোচনাটা আমরা করব।